কলেজ জীবনে আমরা ১৩ জন মাদ্রাসা থেকে আসি, যাদের অধিকাংশই কামিল পাশ করে এসেছিল। এদের মধ্যে ছিল আব্দুল হামিদ, মৌসা, রুহুল আমিন, আব্দুল গাফফার প্রমুখ। আর ফাজিল পাশ ছাত্রদের মধ্যে ছিলাম আমি, আব্দুল মান্নান, আব্দুল গফুর, মকসুদ। আল্লাহর কি ইচ্ছা, আমি প্রথম দিন 2 বেলা পরীক্ষা শেষে পালসার লজিং বাড়িতে ফিরলাম। পরের দিন শুক্রবার, ছুটি, কিন্তু ডান হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা অনুভব করি। বন্ধু বান্ধব এবং লজিং বাড়ির লোকজন এরুলিয়ায় ডাক্তার মুজিবুর রহমানের নিকট যাওয়ার পরামর্শ দেন। ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা শেষে হাতে একটা ইঞ্জেকশন দেন। সারা রাতে হাতের ব্যথাগুলো বেড়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। হাত ও পায়ের জয়েন্টগুলো ফুলে যায়। ক্রমশ আমার শরীরের সব স্থান ফুলে ওঠে। বুকে পিঠেও প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকি এবং পরীক্ষা দেব না বলেই সিদ্ধান্ত নিই। আল্লাহ জান্নাতবাসী করুন। আমার লজিং বাড়িওয়ালা গরুর গাড়িতে নরম বিছানায় শুয়ে আমাকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমার এখনো মনে পড়ে, শনিবার লজিক পরীক্ষা ছিল। অধ্যাপক সাহেবরা সিক বেডের ব্যবস্থা করতে পারেননি। আমাকে সাধারণ ছাত্রছাত্রীদের পরীক্ষার হলেই শিক্ষকদের দাঁড়ানোর জায়গায় বিছানা পেতে চিত হয়ে শুয়ে বুকের উপরে একটা হার্ডবোর্ড নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তখনও বল পেনের প্রচলন ছিল না। একটি ছোট্ট ছেলে সোবহান দোয়াতে কলম ঠেকানোর কাজটি করে দিত। পরীক্ষার হলে একজন এসে আমাকে 1 গ্লাস পানি ও ডিসপ্রিন জাতীয় ওষুধ খাওয়াতেন। ফলে 3 ঘন্টার স্থলে 1 ঘন্টা সংক্ষিপ্ত আকারে সব প্রশ্নের উত্তর আমি দিতাম। ডাক্তার বলেছিলেন 1 ঘন্টার পর ব্যথা দ্বিগুণ বেড়ে যাবে। তাই 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় শেষ করতাম। এভাবেই গ্যাপ দিয়ে 1 মাসের অধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমি এইভাবেই শুয়ে শুয়ে 3 ঘন্টার বদলে 1 ঘন্টা লিখে চলে আসতাম। ফলাফল বের হলো। আমি মানবিক বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হই। মাদ্রাসা থেকে আসা সহপাঠী আব্দুল হামিদ 3য় স্থান অধিকার করেন। আমার স্পষ্ট মনে পড়ছে, আমাদের রেজাল্ট শুনে কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস স্যার বলেছিলেন, আব্দুল হামিদ স্ট্যান্ড করেছে। এতে আমি বিস্মিত হইনি, বরং শামসুল আলম চিত হয়ে শুয়ে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগ পেয়েছে, এটি বিস্ময়কর। উল্লেখ্য যে আব্দুল কুদ্দুস স্যার আরবিতে MA এবং মাঝে মধ্যে আমাদের ক্লাস নিতেন। তিনি আরবির লোক হয়েও ডিগ্রি ক্লাসে ইংরেজি পড়াতেন। স্যারের 1 মেয়ে আমাদের সহপাঠী ছিল। স্যারের 1 ছেলে টেলিভিশনের বিখ্যাত নাট্যকার অভিনেতা আব্দুল্লাহ আল মামুন। HSC রেজাল্ট হলে আমি কোথায় পড়ব, কি বিষয়ে অনার্স পড়ব, সেসব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। এই সময় সহপাঠী আব্দুল হামিদ আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ার জন্য পিরাপিরি করছিল। আমার আর্থিক অসুবিধার কথা শুনে সে বলেছিল, বৃত্তির টাকা তো আছেই, তাছাড়া বাকি খরচ ঋণ হিসেবে সে বহন করবে বলে আমাকে জানালো। তার কথায় বিশ্বাস করে ঢাকা যেতে আগ্রহী হলাম। ট্রেনের টিকিট কাটা হলো। যথাসময়ে আমরা দুজনে স্টেশনে পৌঁছে দেখি আব্দুল মান্নান দাঁড়িয়ে। সে আমার পকেটে একটা খাম ঢুকিয়ে দিল। ট্রেনে উঠে টয়লেটে গিয়ে খামটা খুলে দেখলাম একটা চিঠি এবং কিছু টাকা। চিঠিতে লেখা ছিল, আমাদের কথা না শুনে তুই আব্দুল হামিদের কথাই ঢাকা যাচ্ছিস। আমি রীতিমতো সন্দেহ পোষণ করছি যে সে টাকা পয়সা না দিয়ে তোকে বেকায়দায় ফেলবে। তাই এই টাকা দিয়ে তুই ভর্তি হবি এবং প্রয়োজনে আরও টাকা পাঠাবো। ইতি তোর বন্ধু আব্দুল মান্নান, 14/8/1968।
চিঠিটি পড়ে আমি শিহরিয়ে উঠলাম। কত দূরদর্শী ছিল সে। ঢাকা নেমেই আমি আব্দুল হামিদের আচরণে পরিবর্তন লক্ষ্য করলাম। তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে আমরা উঠলাম। ইকবাল হলের চিশতি নামের এক ছেলের কক্ষে রাত কাটালাম। সে আমাদের 1 বছরের সিনিয়র ছিল। বগুড়ার আজিজুল হক কলেজ থেকে সে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ছে। চিশতি পরদিন বলল, আব্দুল হামিদ এখানে থাক, শামসুল আলম তুমি অন্য কোনো কক্ষে জায়গা দেখো। আব্দুল হামিদ নিশ্চুপ, সে কিছুই বলল না। আমি পশ্চিম সাইডের নেত্রকোনা নুরুল ইসলাম নামের এক ছাত্রের কক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করলাম এবং উত্তীর্ণ হলাম। আল্লাহর রহমতে প্রথম বর্ষ ইংরেজি বিভাগে 80 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাই। আমরা 2 জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনার্স পড়ার চান্স পাই। আব্দুল হামিদ তাড়াহুড়া করে ভর্তি হয়ে বাড়ি চলে আসে। আমি তার কাছ থেকে সত্যি কোনো সহযোগিতা পাইনি, যদিও তার হাতে তখন প্রচুর টাকা ছিল। শ্বশুরের দেওয়া 20,000 টাকা তখন তার কাছে। আব্দুল মান্নানের সতর্ক বাণী সত্য হলো। আমিও পরদিন ভর্তি হয়ে কামরাঙ্গীর চরে গিয়ে একটা লজিং জোগাড় করে ক্লাস করতে থাকি। পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসায় উর্দু ডিপ্লোমাতে ভর্তি হই। এ সময় রহমতুল্লাহ নামের এক ছাত্রের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। সে আলিয়া মাদ্রাসার কামিল ক্লাসের ছাত্র ছিল। এই ঘটনা 1968-69 সালের। আমি তখন প্রথম বর্ষ ইংলিশে অনার্স এর ছাত্র এবং পাশাপাশি উর্দু ডিপ্লোমার ছাত্র ঢাকা আলিয়ার। উল্লেখ্য যে ফাজিলে উর্দু সাহিত্যে শীর্ষ স্থান অর্জনকারী 5 জন ছাত্রকে মাসে 50 টাকা হারে কেন্দ্রীয় সরকার বৃত্তি চালু করে। উর্দু কোর্স করার সময় রহমতুল্লাহর সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সুতরাং সে আমার লজিংয়েরও বন্দোবস্ত করে দেয়। লজিং বাড়ির দূরত্ব চকবাজারের সোয়ারি ঘাট থেকে খোলামোড়া খেয়াঘাট নদীপথে অতপর আধা মাইল পায়ে হেঁটে। নৌকায় 8 যাত্রীর ছিল 1 টাকা ভাড়া। সাধারণত উঁচু পর্যায়ের কোনো ব্যবসায়ী অথবা উচ্চপদস্থ চাকুরিজীবী সবার পক্ষ থেকে 1 টাকা দিয়ে দিতেন। আমি কোনোদিন নৌকায় ভাড়া দিয়েছি কিনা মনে পড়ছে না। সবার পক্ষ থেকে ভাড়া দিয়ে দেওয়াটা ছিল মর্যাদার প্রতীক। লজিং কোনো নির্দিষ্ট বাসার ছিল না। বর্ষাকালে চারিদিকে পানিতে ঘেরা এক মহল্লায় 17টি পরিবার ছিল। তাদের জন্য ছিল একটি মসজিদ। আমি সে মসজিদে মুয়াজ্জিন ও ইমাম ছিলাম। মসজিদটিতে জুমা হতো না। শামসুল হক ফরিদপুরীর ফতুয়া মোতাবেক এদের পূর্বপুরুষরা এই মসজিদে জুমা বন্ধ করে দেন। আমি তৎকালীন লালবাগের ফতুয়া সংগ্রহ করে জুমা চালু করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হই। 6 মাস পর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কষ্টকর হওয়ায় আমি সিদ্ধান্ত নেই ঢাকার নিকটে কোনো একটা জায়গায় যাব, সেখানেই থাকব। একথা শুনে মহল্লার মাতব্বর সাহেব আমাকে সঙ্গে করে কামরাঙ্গীর চরে নিয়ে যান। সেখানে ছিল তার মেয়ে জামাইয়ের বাড়ি। জামাই দুধের ব্যবসায়ী আর তার বড় ভাই সচিবালয়ের এক বড় অফিসার। বাড়ি থেকে যাতায়াত করতেন। মাতব্বর সাহেবের মধ্যস্থতায় সে পরিবারে আমার লজিং ঠিক হয়। সেখানে আমাকে 2 জন ছাত্রছাত্রী পড়াতে হতো, ছাত্র হারুন এবং ছাত্রী মারিয়াম। সে ক্লাস 2 এর ছাত্রী ছিল। আমি সেখান থেকে পায়ে হেঁটে আধা মাইল পর লালবাগ খেয়াঘাট হয়ে আজাদ পত্রিকা অফিসের পাশ দিয়ে
সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতাম। মাঝে মধ্যে ইকবাল হলে গিয়ে পোশাক পাল্টাতাম। বর্তমানে এই হলটির নতুন নাম জহুরুল হক হল।